আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে 2024-25 অর্থ বছরের বাজেটের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করতে চাই। দর্শক, আপনারা জানেন যে মোটামুটি জুনের প্রথম সপ্তাহে এই বাজেটটি অর্থমন্ত্রীর পেশ করার কথা রয়েছে। এরই মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে নানা দিকে আলোচনার ডালপালা ছড়িয়েছে। তবে উদ্যোক্তাদের কাছে এই বাজেটটা কতটুকু স্বস্তির হয়ে আসতে পারে এবং বিনিয়োগ বান্ধব বাজেট প্রণয়নের ক্ষেত্রে সরকারের হাতে এই মুহূর্তে চ্যালেঞ্জগুলো কী কী, সে বিষয়গুলো তুলে ধরার জন্য মোহাম্মদ জসিমউদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বাজেট আসলেই উদ্যোক্তাদের কাছ থেকে আমরা বিভিন্ন প্রত্যাশা, বিভিন্ন পরামর্শ, দাবি দেওয়ার কথা শুনি। আপনি শীর্ষ সংগঠনের ব্যবসায়ীদের যেটা নেতৃত্ব দিয়েছেন, সুতরাং ওইখানে সরাসরি আপনার এই বিষয়গুলো নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। এই মুহূর্তে আমাদের যে অর্থনৈতিক বাস্তবতা, সরকারের জন্য একটা ভালো বা বিনিয়োগ বান্ধব বাজেট করা কতটা চ্যালেঞ্জের মনে হচ্ছে? কোভিড পরবর্তী যে সিচুয়েশন পৃথিবীতে আসছি আমরা, এখন আমাদের অনেক ব্যবসায়ী বলে আমরা কোভিডের মধ্যে ফেরত যেতে চাই, আমরা তখন ভালো ছিলাম। তার মানে হচ্ছে কোভিডের পর থেকে এই পর্যন্ত সারা পৃথিবী শান্তিতে নাই। কারণ কোভিডের পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন আবার মিডল ইস্টের যুদ্ধ। তো এই ওভারঅল সিচুয়েশনটা কিন্তু মানে পৃথিবীতে একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলেছেন। আমার যখনই এই অবস্থা হবে তখন কিন্তু আমাকেও বাজেটটা করার সময় কিন্তু ম্যানেজ করার চেষ্টা করা দরকার। আমাকে একদম 40% গ্রোথ ধরে বাজেট করতে হবে, অনেক বড় বাজেট করতে হবে, আমাকে মেগা প্রজেক্ট করতে হবে। এগুলি থেকে বের হয়ে থাকা দরকার, কারণ সিচুয়েশনের কারণে। অফকোর্স বাংলাদেশে যে গ্রোয়িং কান্ট্রি, এখানে ইকোনমি বড় হচ্ছে, আমাকে মিডল ইনকাম কান্ট্রিতে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে, আমরা 41 সালের উন্নত দেশে যেতে চাই। অফকোর্স দেয় যে টার্গেট, বাট পরিস্থিতি কিন্তু দেখেই আমাকে করতে হবে। আমি বলছি এই জন্য, তাইলেই আমাদের সুবিধাটা হলো টার্গেট যখন বেশি থাকবে তখন কিন্তু আপনার প্রেশারটা বেশি আসে। আমি এখন খুব বাজেট নিয়ে খুব বেশি চিন্তা করি না, কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে আমরা যখন বাজেট আসে, আমরা এনবিআর আমাদের সাথে ডিসকাস করে, আলাপ আলোচনা হয়, অনেকগুলি মিটিং হয়, অনেক সেক্টরকে ডেকে নিয়ে কথা বলে। যখনই বাজেটটা পাস হয়, এই যে আলাপগুলি যে করলো, ইভেন তারা যে আলাপ আলোচনা করে, সেখানে যে এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়, এটার যে একটা মিনিটস হয় সেটা পর্যন্ত থাকে না। তো তাইলে এটা বাজেটের কাছে আপনি প্রত্যাশা করে আসলে এই আলাপ আলোচনার প্রয়োজনটা কি? তারপরও করে এই জন্য যে ডব্লিউটিওকে বা অন্যান্য দেখানো হয় যে আমরা সবার সাথে কনসালটেশন করে আমরা বাজেট। আমি যদি একজন উদ্যোক্তা হিসেবে আপনার অভিজ্ঞতাটা জানতে চাই, আপনি বিভিন্ন জায়গায় প্রতি বছর বিনিয়োগ করেন, একটা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা আপনার প্রতি বছরই থাকে। এই বাজেটের আগে গেল 1 বছর বা 2 বছর সময়ের মধ্যে সেই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন? আমরা গত 2 বছরে কোনো নতুন ইন্ডাস্ট্রি করি নাই এবং আগামীতে আমাদের কোনো প্ল্যান নাই, কারণ সে অবস্থা নাই আসলে। কারণ আমাদের যে সকল ইন্ডাস্ট্রি যেগুলি করেছি সেগুলিতেই তো এখনও এগুলিকে রান করানো ডিফিকাল্ট হচ্ছে। আমি বলি, দেখেন, যারা লোকাল ইন্ডাস্ট্রি আমরা এজেন্সিতে ব্যবসা করতাম, আমরা র মেটেরিয়ালস আনতাম, বিক্রি করে 1 বছরের বাকিতে নিয়ে আসছি, এনে আমি বিক্রি করে আমি 1 বছর পরে টাকাটা ফেরত দিছি, আমার পেমেন্ট। তা আমি $90 করে, $90 হিসাব করে আমি বিক্রি করে ফেলছি। যখন হিসাব করে টাকাটা পেমেন্ট করতে গেছি তখন $110 করে বা $115 করে, 15 টাকা করে আমাকে পেমেন্ট করতেছে। যে হিউজ একটা এক্সচেঞ্জ লস এখানে এসছে। তো এই যে এক্সচেঞ্জ লসটা আসলো, আমি পেমেন্টটা কোত্থেকে দিব? এটা কিন্তু আমরা যখন বলি যে না, এটা কিন্তু একটা লোকাল ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ধাক্কা। এখন যার বড় বেশি কনজাম্পশন বা যার বেশি আপনার টার্নওভার, সে কিন্তু সবচেয়ে বেশি ধাক্কাটা কিন্তু বড় হয়েছে। এটা হয়েছে এই জন্য যে ওয়ার্ল্ড ওয়াইড আপনার জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমাদের বাংলাদেশের র মেটেরিয়ালস আমরা অলমোস্ট পুরোটাই আমরা ইম্পোর্ট করতে হয়, ক্যাপিটাল মেশিনারিজ আমাদের পুরো ইম্পোর্ট করতে হয়। হিউম্যান রিসোর্সটাকে আমরা ইউজ করে, আমাদের ক্যাপাসিটি বা আমাদের এফিসিয়েন্সিকে ইউজ করে আমরা ব্যবসা বাণিজ্য করি। বাংলাদেশের যদি দেখেন স্ট্যাটিক্স গত কত বছরের, আমরা কিন্তু প্রায় 65% ক্যাপিটাল মেশিনারিজের
ইম্পোর্ট কিন্তু কমেছে, প্রায় Raw materials, intermediate goods 40% সবই কমে র গেছে। মেটেরিয়ালসের দাম কমেছে, মানে ইম্পোর্ট কমেছে। তা এখন আমার রেভিনিউ কিন্তু বিশাল একটা আসে কিন্তু ওখান থেকে। তা আমার যদি র মেটেরিয়ালস না আসে, আমার যদি ইম্পোর্ট দুই মানে দিকেই ধাক্কা, মেশিন না revenue হয়, এবং তাহলে আমি employment, investment দুই আমার দিকেই আমার ইনভেস্টমেন্টও কোত্থেকে আসবে, আমি রেভিনিউ গ্রোথটা কোত্থেকে না, আসবে। আমরা যখন বাজেটের আগে এই কথাগুলো বলি যে সরকার বিনিয়োগ বান্ধব বাজেট করতে চায় বা ব্যবসা বান্ধব বাজেট করতে চায়, এইটা করার ক্ষেত্রে আসলে সরকারের হাতে বা বাজেটের হাতে আদৌ কোনো টুলস আছে কিনা? দেখেন বাংলাদেশের ধরেন ইকোনমি তো বড় হয়েছে, বাংলাদেশের একটা মানে অনেক সেক্টর অনেক ভালো করেছেন, বাট আরও অনেক সুযোগ আছে। আমার কাছে মনে হয় যে আমাদের এই যে ক্রাইসিসটা যাচ্ছে ইম্পোর্টের, আমাদের ডলার শর্টেজ, র মেটেরিয়ালস ইম্পোর্ট করা, একটা প্রবলেম কিন্তু আমাদের মধ্যে আছে। তো এই অবস্থাতে আমার কাছে মনে হয়েছে যে আমরা ইম্পোর্ট সাবস্টিটিউট যে প্রোডাক্টগুলি, এগুলিকে কিন্তু একটা পলিসি দিয়ে কিন্তু আমরা আগাইতে পারতাম। আমি গত 2 বছর থেকে বিসিআর প্রেসিডেন্ট যখন ছিলাম তখন থেকে আমি বলছিলাম যে দিস ইজ দ্য রাইট টাইম আমাদের ইম্পোর্ট সাবস্টিটিউট আইটেমটাকে পলিসির মাধ্যমে আমরা প্রোডাকশন লোকাল ইন্ডাস্ট্রিগুলিকে গ্রো করানো। হ্যাঁ, এখন লোকাল ইন্ডাস্ট্রিগুলো গ্রো করাইতে হলে অফকোর্স তাকে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট মানে এখানে পলিসি সাপোর্টের দরকার আছে, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টের দরকার আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়ে গেছে, আমাদের মানে ইন্ডাস্ট্রিগুলি যখন হয়েছে, ইন্ডাস্ট্রিগুলি যেহেতু আমাদের কোনো মানে ওই রকম ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার না থাকার কারণে বা ইন্ডাস্ট্রিয়াল অবকাঠামো না থাকার কারণে যেখানে সেখানে ইন্ডাস্ট্রি হয়েছে। এখন সরকারের জন্য আসলে ডিফিকাল্ট আমাকে ইলেকট্রিসিটি সাপোর্ট দেওয়া, গ্যাস সাপোর্ট দেওয়া। যদি ইম্পোর্ট কম হইতো তাইলে কিন্তু আপনার ডলারটা সেভ করা যেত, চাপটা পড়তো না। না, পলিসি সাপোর্টের কথা যখন বললেন, এবারের বাজেটের আগে আমরা এই আলোচনাটা খুব জোরালোভাবে শুনছি যে বিভিন্ন খাতে আমাদের যে কর রেয়াত সুবিধাটা দেওয়া হয়, আইএমএফ থেকেও এটা তুলে দেওয়ার একটা চাপ রয়েছে। সরকারও বা এনবিআরও মনে করছে যে এই সুবিধা দেওয়ার কারণে তাদের বিপুল পরিমাণ রেভিনিউ লস হয়। যদি এটা তুলে নেওয়া হয়, ইন্ডাস্ট্রি আসলে সার্ভাইভ করার মতো সিচুয়েশনে আছে কিনা আপনার কি মনে হয়? আমাদের তো কর রেয়াত খুব বেশি আইটেমের উপরে নাই, অপ্রচলিত কিছু আইটেম তো সেটা লাগবেই। এখন দেখেন আমাদের কস্ট অফ বিজনেস কিন্তু অনেক বেশি তুলনামূলকভাবে অন্য জায়গায়। আমি ইলেকট্রিক আরএবি থেকে লাইন নিয়েছি, আমি গ্যাসের লাইন নিয়েছি, আমার আপনার স্ট্যান্ড বাই জেনারেটর কিনতে হয়েছে, একটা সাপোর্টের জন্য 3-4টা সোর্স রাখতে হচ্ছে, সিএনজি ট্রাক কিনেছেন, কেউ এলপিজি পর্যন্ত নিয়েছে। তার মানে হচ্ছে আমার ইউটিলিটির জন্য যেখানে ইনভেস্টমেন্ট হওয়ার কথা ছিল ধরেন 1 কোটি টাকা, সেখানে দেখা গেছে আমার 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। তো সেই জায়গায় আপনি কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ইনিশিয়ালি কর অবকাশ দিয়েছেন। এখন কর অবকাশটা সব দেশে আছে। ইভেন যারা আমরা বলতেছি যে আমাদের আইএমএফের প্রেশার, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা পারবো না, আমরা যারা গ্র্যাজুয়েট করছেন, যারা অলরেডি মধ্যময়ের দেশে গেছেন বা উন্নত দেশে, তারাও তো সাবসিডারি দিচ্ছেন। কেন আমি রেভিনিউ নিয়ে বলতেছি আমাকে এই জায়গাগুলি কাট করতে হবে? কেন আমি রেভিনিউ কালেকশন বাড়ানোর জন্য চেষ্টা করছি না? আমরা দীর্ঘদিন থেকে বলতেছি আপনার বাংলাদেশের যে রেভিনিউ, যে মানে ইকোনমি যে সাইজটা বড় হয়েছে, ট্যাক্স টু জিডিপি তো অনেক কম। এখন ট্যাক্স টু জিডিপি যখন বলে তখন বলে যে ব্যবসায়ীরা ট্যাক্স দেয় না। ব্যবসায়ীরা কি শুধু ট্যাক্স দিবে? ট্যাক্স তো জনগণ দেয়, ঠিক না? তো আপনি কি রিচ করেছেন? বর্তমান যে স্ট্রাকচার এনবিআর, এই স্ট্রাকচার দিয়ে কি হবে? আপনি যখন আমার $90 বিলিয়ন ইকোনমি ছিল যে স্ট্রাকচার, আপনি $450 বিলিয়ন সেম স্ট্রাকচার। আমরা বলেছিলাম যে আমাদের এনবিআরকে রিস্ট্রাকচার করা দরকার, আমাদের পলিসি উইংটাকে আলাদা করা দরকার, আমার ইমপ্লিমেন্টেশন উইংটাকে আলাদা করা দরকার। না, আপনি এটা নিয়ে বিসিসিআইতে থাকা অবস্থায় দীর্ঘদিন কথা বলেছেন, বাট এখন আরও একটা সংকট, দীর্ঘদিনের সংকট নতুন করে আরও জোরালো আলোচনা, সেটা হচ্ছে ব্যাংক খাত। আপনি নিজে একটা ব্যাংকের চেয়ারম্যান এবং উদ্যোক্তা হিসেবে আপনাকে ব্যাংকে যেতে হয়, আবার ব্যাংকের চেয়ারম্যান হিসেবে অনেক উদ্যোক্তার কথাবার্তা আপনাকে শুনতে হয়, এবং বেশিরভাগ আলোচনায় আমরা নেতিবাচক। এটা প্রত্যাশিত ছিল কিনা আপনি মনে করেন কিনা? আসলে হয় কি, আপনি যখন ব্যক্তি যখন দেশের চেয়ে বড় হয়, ইটস ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশে কোনো কোনো সময় ব্যক্তিরা দেশের চেয়ে বড় হয়ে যায়, এটা তো প্রায়োরিটি হতে পারে না। অফকোর্স দেশকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। আমাদের দুইটা সেক্টর আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই দুইটা সেক্টর কিন্তু বাংলাদেশকে কিন্তু
মানে ফিন্স দিচ্ছে। একটা হচ্ছে আমাদের জ্বালানি খাত, আরেকটা হচ্ছে আমাদের ব্যাংকিং খাত। এখন ব্যাংকিং খাতে সুশাসন আসলেই দরকার। এখন ধরেন অফকোর্স আমরা বলি যে ব্যবসায়ীদেরকে অনেক সময় আমরা দোষ দিই যে ব্যবসায়ীরা খারাপ, ব্যবসায়ীরা এই করে সে করে। সব ব্যবসায়ী কি খারাপ? সব ব্যবসায়ী তো খারাপ না। তো ব্যাংকিংয়ে যারা ধরেন আজকের যে সিচুয়েশানটা আছে, আমরা সবাই জানি যে সিচুয়েশানটা কি। এটা আপনিও জানেন, আমিও জানি, আমাদের গভর্নর সাহেবও জানে, আমাদের সবাই জানে। কিন্তু আসলে কি আমরা যেটা করার দরকার সেটা করতে পারছি কি না? পারছি না। চিহ্নিত লোকগুলিকে চিহ্নিত করা দরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জেনুইনলি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে ব্যাঙ্কগুলিকে দাঁড়ানো দরকার বা সেন্ট্রাল ব্যাংক দাঁড়ানো দরকার। আমি আমার ফ্যাক্টরিতে গ্যাসের অভাবে আমি ফ্যাক্টরি চালাইতে পারি না, আমি ইলেকট্রিসিটি হয়তো ঠিকভাবে পাচ্ছি না কোনো কোনো জায়গায়, তো তাইলে আমি ব্যাংকের টাকা কীভাবে দেবো? ইট ইজ জেনুইন কেস। আবার অনেক আছে যে আমার আপনার ওয়ার্কারের নামে, আমার ফিওনের নামে, ড্রাইভারের নামে আমি লোন নিয়ে ব্যাংক থেকে নিয়ে গেছি, সেটাও তো আছে। সেটাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের আপনার রিপোর্টে আছে। তো তাইলে আমি একটা হচ্ছে আমি জেনুইন লোকগুলির পাশে দাঁড়ানো দরকার, আরেকটা হচ্ছে আমি রিয়েলি যারা কালপিট তাদেরকে ধরা দরকার। তো এই কাজটা তো করতে হবে না, এই এই টাইমটা এখন হচ্ছে বেস্ট টাইম টু ক্যাচ দেম। আদারওয়াইজ ভাই আপনি আপনার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন, আমাদের এই যুগের বা সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ব্যবসায়ীরা, এবং আপনি বিশ্বাস করেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা ডেসপারেটলি দে আর লুকিং ফর এ থার্ড ফোর্থ কান্ট্রি। চায়নার থেকে তারা রিলোকেট করতে চায়। তো আমার তো মনে হয় যে বাংলাদেশ ইজ দি প্লেস যেখানে আসতে পারে যদি আমরা সাপোর্টটা দিতে পারি। বাট এই মুহূর্তে আমরা সাপোর্ট দেওয়ার মতো পজিশন নাই আমাদের। এই যে এখন এটা করার দরকার বা এখন যে সমস্যা, এটা তো আসলে হুট করে সামনে আসেনি, না, বহুদিন দীর্ঘদিন থেকে আসছে। এতদিনও আসলে সমস্যাটা সমাধান করা যায় নাই কেন? আমরা এই জায়গাগুলোতে কেন হাত দিতে পারি নাই? নতুন অনেকগুলো ব্যাংক দিয়েছে, তার মধ্যে আপনার ব্যাংকও একটা। তো আপনারা যখন নতুন ব্যাংক নিলেন তখনও সমালোচনা হচ্ছিল যে ব্যাংক খাতের এই অবস্থার মধ্যে আবার নতুন ব্যাংক কেন দেওয়া হলো। তা আপনার কি মনে হয় আসলে ব্যাংক দেওয়া এবং এই ব্যাংক দেওয়াটা নিয়ে তো প্রবলেম না। দেখেন এখনো বাংলাদেশের প্রায় 50-60% পিপল আনব্যাংকের অবস্থায় আছে। ব্যাংকের তো প্রবলেম অন্যটা। ব্যাংকের প্রবলেম হচ্ছে আপনি ব্যাংকের বেনামে সেনামে আপনি টাকা নিয়ে গেছেন, অনেকে দিয়ে দিয়েছেন। তো এই জায়গায় কমপ্লায়েন্সের ইস্যুসগুলি, এখন কমপ্লায়েন্সের ইস্যুস তো একদিনে হয় নাই, দীর্ঘদিন থেকে হয়ে আসছে এটা। এবং এটি বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক এগুলি মনিটরিংয়ে আছে, তাদের চোখেও আছে, তাদের কাছে রিপোর্টও আছে। তারপর আপনার ইসলামী ব্যাংকগুলির যে প্রবলেম, এগুলি তাদের রিপোর্ট আছে, তাদের কাছে সবই আছে, তারা সবই জানে। এখন কত হচ্ছে তারা ধরছেন না কেন বা কি পারছেন না কেন? তো সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, সেটা নিশ্চয়ই সরকারের কথা বলবেন, আমি তো সেটা পারবো না। তবে আমি অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে, অ্যাজ এ ব্যাংকার, মানে ব্যাংকের একটা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে অথবা একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে আমি মনে করি যে আমাদের উচিত এখন যাকে যার যেটা প্রাপ্য তাকে সেটা করে দেওয়া। আদারওয়াইজ বাংলাদেশ তো আমাদের স্বপ্নের বাংলাদেশ, যেখানে আমরা যেতে চাই, আমাদেরকে যেতে হবে। এখন গুটি কয়েকজন মানুষের জন্য আমরা যেতে পারবো না, এটা তো হওয়া উচিত না। অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।